আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এনএসসি এর নতুন ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসটাতে এসএসসি বায়োলজি 12 নম্বর যে চ্যাপ্টার জীববিজ্ঞানের জীবের বংশগতি এবং বিবর্তন, সেই চ্যাপ্টারের দুইটা ইম্পর্টেন্ট টপিক ডিএনএ এবং আরএনএ, এই দুটো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই দুটো টপিক কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে খুব আসা টপিকের মধ্যে একটা। দেখবা যে কোনো কোনো সময় ডিএনএ থেকে অথবা আরএনএ থেকে কোয়েশ্চেন আসছে, এরকম সবসময় হয় যে কোয়েশ্চেন আসে এগুলো থেকে, এবং দেখা যায় যে তোমার অন্যান্য চ্যাপ্টারের সাথে মিক্স করে হলেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে, এবং এদের মডেলগুলো এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট করে খুব ইম্পর্টেন্স দিয়ে সেগুলো কিন্তু আমাদেরকে শিখতে হয়। ঠিক আছে, তো চলো কথা না বাড়ে আমরা শুরু করে দিই ডিএনএ আরএনএ এবং এই দুটো টপিক নিয়ে পড়াশোনা। তবে এর আগে একটু এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জেনে আসতে হবে। ডিএনএ এবং আরএনএ ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বলতেছি, যে এটা তো আমরা জানি অ্যাটলিস্ট যে আমাদের দেহের যে কোষ আছে, আমাদের কোষটা হচ্ছে বা এই যে সেলটা, সেই সেলটা কিন্তু আমাদের দেহের গঠন এবং কার্যকরী একক, তাই না? এই যে কোষগুলা, অনেকগুলো কোষ যখন একসাথে হবে তখন সেটাকে আমরা টিস্যু বলি। টিস্যুগুলো একসাথে হয়ে অর্গান তৈরি করে, অর্গান বা অঙ্গ তৈরি করে, অঙ্গগুলো একসাথে হয়ে তোমার তন্ত্র বা সিস্টেম তৈরি করে, এবং অনেকগুলো সিস্টেম একত্রিত হয়ে তোমার একটা হিউম্যান বডি তৈরি করে। তেমনি একইভাবে সেলটাকে যদি আমরা ভাঙি, জিনিসটা অনেকটা তুমি এভাবে চিন্তা করো, আমরা ফিজিক্সের ক্ষেত্রে কিভাবে পড়ি, ধরো দূরত্বের এককটা আমরা মিটারে পড়ি, তাই না? মিটারে পড়ি, মিটার আবার মিলে একসাথে কি হয়, তোমার কিলোমিটার হয়, কিলোমিটার থেকে মেগামিটার, এরকম করে আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে না? আবার কমের মধ্যে তো তুমি কি পাও, অবশ্যই সেন্টিমিটার পাও, আবার কমের মধ্যে মিলিমিটার পাও, তাই না? তেমনি একইভাবে আমরা কোষের ক্ষেত্রে যখন চিন্তা করতেছি, এই সেলের ভিতরেও কিন্তু আবার কি আছে, যদিও সেলটা একক, এই যে এরকম মিটারের মতন সেলটা একক, বাট সেলের ভিতরে কি থাকে তোমার, দেখো আমাদের একটা পার্ট থাকে কিন্তু আমাদের কোষের মধ্যে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, একটা পার্ট থাকে যেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে একটা পার্ট থাকে, চারটা পার্ট থেকে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউক্লিয়ার এনভেলাপ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এবং আরেকটা হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম। যে ক্রোমাটিন রেটিকুলামটা বিভাজনের সময় মেটাফেজ পর্যায়ে গিয়ে যখন সেটা মোটা এবং খাটো হয়, তখন সেটাকে আমরা তোমার কি বলি, ক্রোমোজোম বলি সেটাকে, তাই না? ক্রোমোজোম বলি, এটা তোমরা জানো। সেই ক্রোমোজোমের ভিতরে তোমার আরেকটা অংশ, যেটাকে আমরা তোমার বলি কি, ডিএনএ, এবং এই ডিএনএ এর মধ্যে আবার আরেকটা অংশ থাকে যেটা নাম হচ্ছে জিন। এই জিনটা আমাদের দেহের কি করে, তোমার যে কোনো বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে থাকে। তাহলে দেখো, এই যে মাঝখানে আমরা সেলটাকে রেখে কিন্তু তার এদিকেও আমরা যেতে পারি, আবার এদিকেও চলে আসতে পারি। এদিকে গেলে বড় হবে, এদিকে গেলে আস্তে আস্তে এককগুলা ছোট হবে। তো এটা দেখে আমরা একটা অর্ডার সম্পর্কে জানতে পারলাম। এই যে তোমার কোষটা, ঠিক আছে, সে কোষটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কোষের মধ্যে নিউক্লিয়াস অবস্থিত, সেই নিউক্লিয়াসের মধ্যে আমার ক্রোমোজোম অবস্থিত, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, এবং ডিএনএ এর মধ্যে জিন অবস্থিত। এই অর্ডারটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা প্রথমে আমাদের আজকে যেটা নিয়ে জানতে হবে বা যেটা নিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে তোমার ক্রোমোজোম। আমরা কিন্তু সেল এবং নিউক্লিয়াস সম্বন্ধিত যে 2 নাম্বার চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম। তোমরা কিন্তু যারা দেখো নাই, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবা, সেখানে কিন্তু 2 নাম্বার চ্যাপ্টারের ফুল ভিডিও দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো আমি যেটা শুরু করব সেটা হচ্ছে আজকে ক্রোমোজোম এবং ডিএনএ এবং জিন, এগুলো নিয়ে আমরা আজকে পড়াবো বা আজকে পড়ার টপিক। তো ফার্স্টে ক্রোমোজোম নিয়ে বলতে হয় যে ক্রোমোজোম জিনিসটা কি। আমরা যদি নিউক্লিয়াসের একটা ছবি আঁকি, ঠিক আছে, নিউক্লিয়াসে যদি একটা এরকম গোল আকৃতির একটা নিউক্লিয়াসের ছবি আঁকি, যদি একদম প্লেন হয় না নিউক্লিয়াস, এটার মধ্যে অনেক জায়গায় জায়গায় এরকম খালি থাকে, যেগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলি। বাট আমার যেহেতু এখন এটা মেইন কনসার্ন না, জাস্ট আমি হচ্ছে একটা ওভারভিউ দিচ্ছি আর কি। তো সেক্ষেত্রে এই যে নিউক্লিয়াসটার ভিতরে তোমার কি থাকে, আমরা তো আগেই বললাম একটু আগে, যেটা হচ্ছে এনভেলাপ, তার মধ্যে নিউক্লিওলাস থাকবে, তাই না? এরকম একটা গোলাকৃতি নিউক্লিওলাস থাকে, এবং হচ্ছে তার মধ্যে অসংখ্য, তার মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজমটা, তাকে আমরা কি বলি, তোমার নিউক্লিওপ্লাজম বলি, তাই না? এবং তার মধ্যে এরকম পেঁচানো আকৃতির অনেকগুলো তন্তু থাকে, এরকম পেঁচায় অনেকগুলো তন্তু থাকে। এইগুলাকে আমরা তোমার বলি কি, তোমার ক্রোমাটিন তন্তু। এই তন্তুগুলাকে আমরা বলতেছি তোমার ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এখন এই যে ক্রোমাটিন তন্তুগুলা, সেই ক্রোমাটিন তন্তুগুলা, এই যে ছবিটা আমি যাচ্ছি, এই ছবিটা কিন্তু নিউক্লিয়াসের কখন বলো তো? এই ছবিটা হচ্ছে নিউক্লিয়াসে যখন সে ইন্টারফেস দশায় আছে তখন। তোমরা জানো হয়তো যে কোষ বিভাজন যারা পড়ছো, যে কোষ বিভাজনের মধ্যে কিন্তু 2টা পর্যায় আছে। একটা হচ্ছে আমার ইন্টারফেস পর্যায়, আর একটা হচ্ছে কোষ বিভাজন পর্যায়। ইন্টারফেস পর্যায়ে যখন একটা কোষ থাকে, তখন কিন্তু সেটা বিভাজনে অংশগ্রহণ করে না বা বিভাজিত হয় না। কোষ বিভাজন পর্যায়ের মধ্যে ঢুকলেন, আমি তো বুঝতে পারতেছো, তাহলে তারা কি করবে, তখন কিন্তু গিয়ে তারা কোষ বিভাজন করবে। তো এই যে একসাথে যখন তারা পেঁচায় টেচায় আসে, তখন সেটাকে কিন্তু আমরা ক্রোমাটিন তন্তু বলতেছি। বা যখন তারা কি করবে, কোষ বিভাজন হবে, মেটাফেজ পর্যায়ে যাবে, তখন কিন্তু তারা মোটা হবে এবং খাটো হবে, তখন সেটাকে আমরা তোমার কি বলবো, ক্রোমোজোম বলবো, ঠিক আছে? আচ্ছা,
এই যে ক্রোমোজোমগুলা, এই ক্রোমোজোমগুলোর মধ্যে দেখা যায় কিছু অংশ তোমার খুব বেশি ঘন থাকে, আবার কিছু অংশ খুব হালকা থাকে। ঘন অংশটাকে বলে আমরা হেটারোক্রোমাটিন, হালকা অংশটাকে বলে আমরা ইউক্রোমাটিন। যাই হোক, সেখানে আমরা যাইতেছি না, যেহেতু এগুলো ইন্টারে পড়াশোনা। তাও হালকা করে যদি একটু ছবিটা আমি আঁকি, অনেকটা এরকম দেখানো যায়। আমি জাস্ট একটা প্রান্ত আঁকার চেষ্টা করতেছি। অনেকটা এরকম দেখা যায় একটা ক্রোমোজোমের ক্ষেত্রে তার ছবিগুলোর মধ্যে। তো এই যে ভিতরের দিকে দেখো, কিছু কিছু জায়গা তোমার খুব হালকা আছে আর কিছু জায়গা খুব ঘন আছে। এই ঘন জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন, এবং এই হালকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ইউক্রোমাটিন। এটা কিন্তু একটা ক্রোমোজোমের ভিতরে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবং এই যে লম্বা যে ক্রোমোজোমগুলো আমি এখানে আঁকলাম, এই ক্রোমোজোমটার লম্বা সাইজ কত হতে পারে? এই ক্রোমোজোমটার সাইজ মোটামুটি হতে পারে তোমার 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত। 30 মাইক্রন পর্যন্ত তোমরা কি বুঝি? আমরা মাইক্রনটা হচ্ছে কিন্তু 1 মিটার, বা 1 মিটার না, 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার আমরা বুঝি, ঠিক আছে। মাইক্রোমিটারের সেম এককটা হচ্ছে মাইক্রন আর কি। আচ্ছা, তো এটাই বললাম এখানে। আর তোমার এটার দৈর্ঘ্যটা কতটুকু? 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত বা মাইক্রোমিটার পর্যন্ত, যেটাই ইচ্ছা তোমরা বলতে পারো। এবং এই যে প্রস্থটা, এই যে এই এতটুকু যে প্রস্থটা আমরা এখানে আঁকছি, সেটা হচ্ছে কতটুকু? তোমার 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত। এতটুকু হচ্ছে 0.2 থেকে 2, আর লম্বাটা হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত আমার, ঠিক আছে। এগুলা কিন্তু গেল আমার কি সম্পর্কিত? সবকিছু ক্রোমোজোমটা সম্পর্কিত। এখন দেখো, ক্রোমোজোমের মধ্যে কিন্তু ডিএনএ থাকে, আমি যেটা আগে বললাম, ঠিক আছে। এখন এখানে যে আমার ক্রোমোজোমগুলোর মধ্যে এই যে হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন আছে, এগুলাকে যদি আমরা মাইক্রোস্কোপ, আন্ডার মাইক্রোস্কোপে বড় করে দেখি, বড় করে করে দেখতে 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 আমরা একসময় একটা স্ট্রাকচার পাবো, যে স্ট্রাকচারটার নাম তোমরা কি বলবো? আমরা ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তোমাদের এই ডিএনএ নিয়ে অনেকের মাথায় অনেক কনফিউশন, যে আল্লাহ, ডিএনএটা কেমনে পারবো, কেমনে আঁকবো, এই ছবিগুলো পারি না। আমি দেখছি যে ম্যাক্সিমামই এই ছবিগুলো আঁকতে অনেক ভুল করে, ঠিক আছে। তো তোমাদের ছবিগুলো আঁকতে যাতে ভুল না হয় এই জন্য, বা খুব ফাস্ট যাতে তোমরা আঁকতে পারো, খুব ফাস্ট আঁকতে পারো, এই জন্য হচ্ছে আমি একটা সিস্টেম দেখাই দিতেছি। তোমরা কি করবা? ডিএনএর ছবিটা আঁকার আগে, আমি ডিএনএর বর্ণনাতে পরে আসতেছি, আগে তোমার ছবিটা নিয়ে আলোচনা করে ফেলি, এরপর আমি ডিএনএর বর্ণনাতে আসতেছি, ঠিক আছে। ডিএনএ আঁকতে গেলে ফার্স্টে তোমরা কি করবা? 2টা সেম সাইজের পেন্সিল নিয়ে নিবা। সেম সাইজের বলতে সেম লাইক 2B বা HB, যেমন এটা HB, আমি 2টা 2B পেন্সিল নিচ্ছি। দেখো, এই যে একটা 2B, এই যে একটা 2B, 2টা 2B পেন্সিল নিচ্ছি। হ্যাঁ, এই 2টা 2B পেন্সিল নিয়ে এমনভাবে তুমি ধরবা, লাইক এমনভাবে ধরবা যাতে করে দুটোটা ইজি, মানে দুটোটা পেন্সিল দিয়ে ইজিলি লেখা যায়। যেমন দেখো, এই যে আমি কিন্তু এখন এখানে ইজিলি লিখতে পারতেছি, ঠিক আছে। দুটোটাতে কিন্তু একসাথে লেখা সম্ভব হইতেছে, তাই না? এই যে লেখা যাইতেছে কিন্তু। এরকম করে 2টা পেন্সিলকে একসাথে ধরবা এবং একটা মোটামুটি লাইন একটা ফিক্সড করে নিবা, যে আমার মোটামুটি এই একটা লাইন, এইদিকে হালকা করে একটা, যাতে দেখা না যায় আর কি, এরকম। আবার এদিকে একটা হালকা করে একটা লাইন ফিক্সড করে নিবা, বা তুমি এটা কল্পনায় ধরে নিতে পারো। এবং এই যে 2টা লাইন, এই 2টা পেন্সিল এমনভাবে ধরবা যাতে লেখাটা বসে এখানে, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট এটাকে কি করবা? এই পাশ থেকে এই পাশে 2, 3, 4, 5 এনাফ। 5টা এরকম টান দেওয়াই আমার জন্য এনাফ। আবার এই পাশ থেকে ধরো সেম একইভাবে এইগুলা খেয়াল করো, 1, 2, 3, 4, 5, শেষ। আমার কিন্তু খুব সুন্দর একটা ডিএনএ হয়ে গেল। আমার এইগুলো একটু বেশি হয়ে গেছে, আমি তো এখন প্রফেশনাল লাগতেছি না। তোমরা আরেকটু টাইম নিয়ে এটাকে সুন্দর করে আঁকার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, তো এই কিন্তু দেখো আমার মোটামুটি একটা ভালো আকৃতির ডিএনএ হয়ে গেছে। এগুলো কিন্তু পরীক্ষায় যথেষ্টভাবে চালানো যায়। এবং দেখো, আমার কিন্তু আঁকতে এটাতে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ডের মতন লাগছে, এর বেশি সময় কিন্তু লাগে না এটাতে, না। দেখো, তোমার কিন্তু পরীক্ষার মধ্যে যদি তোমরা এইভাবে ডিএনএটা আঁকে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাইম সেভ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ট্রাই করবা। এখন আমরা আসি ডিএনএর ভিতরের যে জিনিসগুলোতে। তোমরা কিন্তু ডিএনএর ছবি আঁকতে পারো, বা ডিএনএর সংজ্ঞা বা ভিতরের জিনিসগুলো, এগুলো কিন্তু অনেকেই বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। তা আমরা দেখি 1 নাম্বার তোমাদের বইয়ের মধ্যে যে জিনিসটা লেখা, যে ডিএনএটা হচ্ছে 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এখন আসো কথাগুলো। পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, 2 সূত্র বিশিষ্ট। এই যে এতগুলা কথা লিখছে, তার মানেটা কি এটা আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্টে তুমি এটাতে আসো যে 2 সূত্র বিশিষ্ট। কেন বলছে 2 সূত্র বিশিষ্ট? দেখো, এইদিকে একটা সুতা, এই যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আসছে, এইভাবে হয়ে গেছে। আবার এটা কিন্তু আরেকটা সুতা, সেটা কিন্তু এদিক থেকে এইভাবে 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 চলে গেছে, না। তাহলে এখানে কিন্তু এটা 2 কি বিশিষ্ট হইলো? সূত্র বিশিষ্ট হইলো, এটা আমরা বুঝলাম। তারপর সেকেন্ড আরেকটা টপিক বলছে পলিনিউক্লিওটাইড। তাহলে পলিনিউক্লিওটাইড বুঝতে হলে আমার আগে নিউক্লিওটাইড কি তা বুঝতে হবে।
আমরা কিন্তু পলি মানে বুঝি যে অনেকগুলো একসাথে যখন হয় তখন সেটাকে আমরা পলি বলি। যেমন ইথিন, অনেকগুলো ইথিন একসাথে, তখন তাকে আমরা কি বলি? পলিথিন বলি, তাই না? তেমনি একইভাবে এই যে নিউক্লিওটাইড অনেকগুলো একসাথে হলে তাকে আমরা পলিনিউক্লিওটাইড বলি। তাহলে আগে নিউক্লিওটাইড কি সেটা জানতে হবে, জানি আমরা। দেখো, একটা ডিএনএর মধ্যে 3টা উপাদান থাকে, ডিএনএ, তার মধ্যে 3টা উপাদান থাকে। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তার নাম আমরা জানি। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নামটা কেন হয়েছে? কারণ তার মধ্যে ডিঅক্সিরাইবোজ নামক একটা সুগার থাকে এই কিসের মধ্যে? ডিএনএর মধ্যে, ঠিক আছে? যে কারণে তার নাম কিন্তু ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আয়রনের মধ্যে রাইবোজ সুগার থাকে, যে কারণে তার নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন এই যে ডিএনএর মধ্যে যে ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকতেছে, এই ডিঅক্সিরাইবোজ সুগার একটা ডিঅক্সিরাইবোজ সুগার এবং তার সাথে যখন একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়, নাইট্রোজেন বেস বলতে আমরা কি কি জানি? 4টা নাইট্রোজেন বেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এই 4টা টাইপের নাইট্রোজেন বেস আছে, যার মধ্যে এই অ্যাডেনিন, গুয়ানিন, এই দুজনকে আমরা কি বলি? এই দুজনকে বলি আমরা পিউরিন, এবং এই দুজনকে আমরা বলি হচ্ছে তোমার পাইরিমিডিন নাইট্রোজেন বেস বা ক্ষারক বেস আর কি, ঠিক আছে? নাইট্রোজেন যুক্ত ক্ষারক। তো এই যে অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, থায়ামিনের মধ্যে দেখা যায় একটা পাইরিন একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়, একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে, আবার আরেকটা পিউরিন আরেকটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়। যেমন এই যে এটা যুক্ত হয় টি এর সাথে, সিটা যুক্ত হয় জি এর সাথে। এগুলো কিন্তু ফিক্স যে এ সবসময় টি এর সাথেই হবে, সি সবসময় জি এর সাথেই হবে, ঠিক আছে? এবং এ টি এর সাথে যুক্ত হয় একটা ডাবল বন্ড দ্বারা, হাইড্রোজেন ডাবল বন্ড দ্বারা, এটা তৈরি হয় একটা হাইড্রোজেন ট্রিপল বন্ড দ্বারা। তো এই যে একটা ডিঅক্সিরাইবোজ সুগার এবং এখানে যে পরবর্তীতে নাইট্রোজেন বেস আছে, এই দুইজনের সমষ্টি। কোন দুইজনের সমষ্টি? এই দুইটার সমষ্টি। এই এতটুকুকে আমরা বলি তোমার নিউক্লিওটাইড, না কিন্তু নিউক্লিওসাইড। এই যে দুইজনের সমষ্টি, একটা ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এটাকে বলে আমরা তোমার নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন একটা অজৈব ফসফেট যুক্ত হয়, তখন সেটাকে আমরা তোমার কি বলি? নিউক্লিওটাইড বলি। তখন কথাটা মাথায় রাখবা, হ্যাঁ? নিউক্লিওটাইড বলি আমরা তখন। একটা নিউক্লিওসাইডের সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তখন হচ্ছে সেটাকে আমরা নিউক্লিওটাইড বলি। এখানে যখন আমরা ছবিগুলো আঁকি ডিএনএর মধ্যে, তখন আমরা ছবিগুলো আঁকার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হয়, যে এরকম এ ডাবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, এরকম তোমরা দিয়ে দিবা অনেকগুলো, হ্যাঁ? সি ট্রিপল বন্ড জি, এ আগে দাও, টি আগে দাও, এগুলো কোনো কিছুই না, দিলেই হলো আমার সি ট্রিপল বন্ড জি, তারপর হচ্ছে ধরো এ ডাবল বন্ড টি, টি ডাবল বন্ড এ, সি ট্রিপল বন্ড জি, এ ডাবল বন্ড টি। আমি এরকম কয়েকটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং এটার পাশে দেখো, আমি নিউক্লিওটাইডটা বলছি 3টা সমষ্টির, 3টা জিনিসের সমষ্টি: সুগার, নাইট্রোজেন বেস এবং হচ্ছে তোমার ইনঅর্গানিক ফসফেট। আমি এখানে কিন্তু শুধুমাত্র নাইট্রোজেন গঠিত যে বেসটা, সেই ছবিটা দিছি, হ্যাঁ? নাইট্রোজেন বেসের ছবিটা দিছি, বাকি ছবিগুলো কিন্তু আমি এখন এখানে দেই নাই। তাহলে বাকি ছবিগুলোকে আমার দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই যে এটার সাথে এই সুগারটার এদিকে তোমার একটা কি যুক্ত থাকে? যেই শর্করাটার কথা আমরা এখানে বলতেছি, বা 5 কার্বন বিশিষ্ট যে ডিঅক্সিরাইবোজ সুগারটা, সেই সুগারটা এদিকে যুক্ত থাকে, এবং সুগারের সাথে আবার তোমার কে যুক্ত থাকে? একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে। আবার যদি এইটার কথা চিন্তা করি, এদিকেও একইভাবে তোমার এদিকে সুগার যুক্ত থাকে এবং তার মাথায় একটা কে যুক্ত থাকে? ফসফেট গ্রুপ যুক্ত থাকে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে আমার এতটুকু যে স্ট্রাকচারটা, কতটুকু স্ট্রাকচারটা? এইখানে যে স্ট্রাকচারটা হইলো, হ্যাঁ, এখানে যে স্ট্রাকচারটুকু হইলো, এই স্ট্রাকচারটুকুর মধ্যে আমার কি আছে? সুগারটাও আছে, নাইট্রোজেন যুক্ত বেসটাও আছে এবং ফসফেটটাও আছে। তাহলে এই এতটুকু স্ট্রাকচারটাকে মিলে আমরা তোমার এই এতটুকু আমরা কি বলতে পারি বলো তো? এটাকে কিন্তু আমরা নিউক্লিওটাইড বলতে পারি। এটা যদি নিউক্লিওটাইড হয়, সবারই কিন্তু এখানে সেম কাহিনী আছে, হ্যাঁ? এই এটির মধ্যে, এই সিজির মধ্যেও কিন্তু এদিকে সুগার আছে, এটার উপর ফসফেট আছে, এটারও এদিকে সুগার আছে, ফসফেট আছে। তাহলে এটাও একটা নিউক্লিওটাইড, এটাও সবগুলাই কিন্তু এক একটা এখানে নিউক্লিওটাইড। তাহলে তুমি এই ডিএনএটার মধ্যে চিন্তা করো, এখানে অসংখ্য নিউক্লিওটাইড তুমি পাইতেছো না? আমরা কিন্তু এখানে অসংখ্য নিউক্লিওটাইড পাইতেছি, যে কারণে আমার ডিএনএটাকে কি বলা হয়? যে পলিনিউক্লিওটাইডের, এবং সে পেঁচায় আছে সাপের মতন, যে কারণে তাকে বলা হয় পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। আমি কিন্তু এই কথাটা আনার জন্যই এত কিছু বললাম, ঠিক আছে? পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন কথাটা কেন আসছে, এটা বোঝানোর জন্য। এখন
এই যে তোমার ডিএনএর মধ্যে আরো কিছু কাহিনী আছে, যার মধ্যে একটু একটু আমি বলে ফেলছি। তার মধ্যে যে 2 ধরনের নাইট্রোজেনযুক্ত বেস থাকে, এজি এবং সিটি। এগুলা কি থাকে তোমার অ্যাডিনিন গুয়ানিন এবং সাইটোসিন থাইমিন। অ্যাডিনিন গুয়ানিনকে আমরা পিউরিন বলি, সাইটোসিন থাইমিনকে আমরা পাইরিমিডিন বলি, এবং এরা দুজন একজনের সাথে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। আমরা একটু ডিএনএটার মধ্যে ডিএনএর যে আকার আকৃতি সেখানে একটু আসি। তোমাদের বই একটা কথা বলা আছে যে একটা ডিএনএর পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে এবং তার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং অ্যাংস্ট্রম মানটা কত, আমার এখানে যেরকম আমি ছোটোর মান দিকে আসতেছিলাম, তেমনি 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। খুবই ছোট একটা একক, তাই না অ্যাংস্ট্রম? আমার বইয়ের অনুযায়ী এই একটা টোটাল ডিএনএর দৈর্ঘ্য, এই যে এতটুকু নর্মাল দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রমের। এখন একটা কথা তোমাদের মনে আসতে পারে যে আমি তো এখানে 5টা পেজ দিছি, 6টা পেজ দিতে পারতাম, 7টা পেজ দিতে পারতাম, 4টা পেজ দিতে পারতাম, তাহলে আমার সব ক্ষেত্রে আমি 34 অ্যাংস্ট্রম কেন দেবো? এখন তোমার একটা কথা আসে, বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে যে পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। এখন হোয়াট ইজ পূর্ণ ঘূর্ণন? তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে একটা নর্মাল সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই ঘূর্ণনটা কিরকম হতে পারে। লাইক এরকম, আমি একটা জিনিস দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো তুমি এই কলমটার ক্ষেত্রেই চিন্তা করো, হ্যাঁ, এখানে দেখো লেখা আছে ম্যাটাডোর পেনিসিলিক লেখা আছে, পেনসিলিক লেখা আছে না? আচ্ছা, এখন এই কলমটা ধরো আমি এখান থেকে তার ঘূর্ণন শুরু করছি, সে কিন্তু এইভাবে ঘুরবে না, সে ঘুরবে কিরকম, এইরকম করে ঘুরবে, ঠিক আছে? তার কিন্তু এরকম ভাবে ঘূর্ণনটা হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে যখন ম্যাটাডোর পেনসিলিকটা সামনে আসে, এখান থেকে সামনে আসে এবং সে ঘোরা শুরু করছে, ঠিক আছে? ঘুরতে 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 এক সময় আবার যখন ঘুরতে ঘুরতে তার ম্যাটাডোর পেন্সিলিক লেখাটা সামনে আসবে, এই যে ম্যাটাডোর পেন্সিলিক লেখাটা সামনে আসলো, তখন তার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়েছে। অনেকে মনে করতে পারো যে এই যে এটা এখন এইটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হলো না। আমার ম্যাটাডোর পেন্সিলিকটা ঘুরে আবার যখন ম্যাটাডোর পেন্সিলিকটা সামনে আসবে, এই যে সামনে চলে আসতো, তখন হচ্ছে আমার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়েছে। আমি ধরে নিছি যে এখানে এতটুকুর মধ্যে, তোমার এগুলো পরীক্ষার মধ্যে বলবে না যে এখানে পূর্ণ ঘূর্ণন হয়েছে কিনা, জাস্ট ধরে নিবা 4টা 5টা দিয়ে যে এতটুকুর মধ্যে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়েছে। এবং এই যে পূর্ণ ঘূর্ণনটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কতটুকু, 34 অ্যাংস্ট্রম, আমাদের বইয়ে যেটা দেওয়া। এবং এই একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 10টা নিউক্লিওটাইড থাকে। তুমি দেখো আমি এখানে কয়টা দিয়েছি, 1 2 3 4 5 6 7, 5 6 7 8 9 10টা দিয়েছি আমি, ঠিক আছে? এখানে 10টা নিউক্লিওটাইড আমি দিচ্ছি। তাহলে তুমি চিন্তা করো 10টা নিউক্লিওটাইডের জন্য যদি 34 অ্যাংস্ট্রম জায়গা থাকে, তাহলে এই যে প্রতি একটা নিউক্লিওটাইড সেটা কতটুকু করে জায়গা পায়? এগুলা কিন্তু পায় হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম করে জায়গা পায়, ঠিক আছে? প্রতিটা একটা নিউক্লিওটাইডের জন্য দৈর্ঘ্য থাকে হচ্ছে তোমার 3.4 অ্যাংস্ট্রম, এবং টোটাল যেই কিসা থাকে, একটা ঘূর্ণন থাকে, সেই ঘূর্ণনটার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং এই যে ডিএনএটার যে ব্যাসটা থাকে কতটুকু, মোটামুটি 20 অ্যাংস্ট্রমের মতো। এই ডিএনএটার ইম্পর্টেন্স আছে। ডিএনএটাকে কি বলা হয় তোমার, আমাদের বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। কেন? এই ডিএনএরই কিন্তু একটা ছোট অংশকে বলি আমরা জিন। যে জিনটা কিন্তু তোমার কি করে, তোমার বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়, যে কারণে এই ডিএনএটাকে আমার বলা হয় বংশগতির রাসায়নিক বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এখন ডিএনএর সাথে আমার এখানে আরএনএটা বলে ফেলি, যেহেতু তোমাদের এসএসসির বইয়ের মধ্যে আরএনএটা খুব একটা বিস্তারিত দেওয়া না, যে ক্ষেত্রে আমি এখানে ছোট করেই বলে ফেলতেছি আরএনএটা। দেখো তোমাদের এখানে বই থেকে দেখাচ্ছি, আরএনএটার একটা সুন্দর ছবি দিয়ে দিছে এখানে। তুমি একটা জিনিস চিন্তা করো, তার 2টা মাথা খুঁজে বাই করার চেষ্টা করো। একটা মাথা এই পাশে আর একটা মাথা এই পাশে, তাই না? তুমি যদি মাথা 2টাকে ধরে টান দাও, তাহলে এটা একটা সিঙ্গেল সূত্র হয়ে যাবে না? অবশ্যই এটা একটা সিঙ্গেল সূত্র হয়ে যাবে, যে কারণে এটাকে বলি আমরা তোমার একটা একসূত্রক। আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে, যেখানে কিন্তু আমরা ডিএনএর মধ্যে 2টা পলিনিউক্লিওটাইডের সূত্র পাইছিলাম, এদিকে একটা এদিকে একটা, বাট এখানে কিন্তু একটা সিঙ্গেল সূত্র আমরা দেখতেছি, ঠিক আছে? এবং চিন্তা করো ডিএনএর মধ্যে যখন আমরা তার গঠনটা দেখাইছিলাম, তার মধ্যে 3টা জিনিস ছিল, ডিঅক্সিরাইবোজ ছিল, নাইট্রোজেন বেস ছিল, এবং নিউক্লিও এবং হচ্ছে ইনঅর্গানিক ফসফেট ছিল। বাট আয়রনের ক্ষেত্রেও এই 3টা উপাদান থাকবে, বাট একটু ডিফারেন্স থাকবে আয়রনের ক্ষেত্রে। কিরকম থাকবে আয়রনের মধ্যে? 1 নাম্বার, তার মধ্যে অবশ্যই যে অ্যাসিডটা থাকবে বা তার মধ্যে যে সুগারটা থাকবে সেটা ডিঅক্সিরাইবোজ না হয়ে এবার শুধু কি সুগার থাকবে, রাইবোজ সুগার থাকবে। নাইট্রোজেন বেস তার মধ্যে থাকবে, এবং আয়রনের মধ্যে AGC এর পর যে টি আছে, টি এর বদলে এখানে কে থাকবে, ইউরাসিল থাকবে বা ইউ থাকবে এখানে, ঠিক আছে? এবং ইনঅর্গানিক ফসফেট সেম যেরকম আছে ওই রকমই থাকবে। এখন এই আরএনএটা, এই যে আরএনএর গঠনটা দিছে, আরএনএর ছবিটা এতটা বেশি আসে না বা এতটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি আর এখানে আঁকাইতেছি না।
জাস্ট এতটুকুই পার্থক্য ডিএনএ আরএনএর মধ্যে, যে আমার ওইখানে ডিঅক্সিরাইবোজ, এখানে রাইবোজ, আর ওইখানে আমার থায়ামিন, এখানে হচ্ছে ইউরাসিল, এতটুকুই ডিফারেন্স থাকে। এখন এই আরএনএটা থাকে কখন? আরএনএটা কিন্তু কোনো কোনো সময় ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে পাওয়া যায়। নর্মাল তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কি পাওয়া যাবে? আমাদের ক্ষেত্রে কিন্তু ডিএনএ পাওয়া যাবে। কিন্তু যেগুলা তোমার কিছু বিভিন্ন ধরনের কি আছে, অণুজীব আছে, যেমন ভাইরাস, কিছু কিছু ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু তোমার কি থাকে, এদের ক্ষেত্রে বংশগতির যে বস্তুটা, সেখানে কিন্তু ডিএনএর বদলে তোমার তাদের আরএনএ থাকে, এবং যাদের ডিএনএর বদলে আরএনএ থাকে সেখানে কিন্তু আর ডিএনএ থাকে না, ঠিক আছে? এবং জিএনএর যে কাজগুলো সেগুলো কিন্তু তখন এই আরএনএ করে থাকে। আচ্ছা, এই কিন্তু তোমাদের মোটামুটি এই ডিএনএ এবং আয়রনের সম্পর্কে কথা। আয়রনের সম্পর্কে অল্প একটু বললাম, আয়রনের সম্পর্কে আমার এসএসসিতে তেমন একটা বিস্তারিত কিছু নাই, এইচএসসিতে এইসব নিয়ে অনেক কথাবার্তা আছে। তো সেখানে যখন তোমরা উঠবা, আমিও নিশ্চয়ই এইচএসসি ভিডিও দেবো এগুলো সম্পর্কে, তখন সেখানে আলোচনা করব। তোমাদের এখান থেকে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেটা হচ্ছে এক, তোমার ক্রোমোজোমটা সম্পর্কে যে একটু বললো সেটা, এবং ডিএনএ, এই ডিএনএটা খুব ভালো করে ইনক্লুডিং ছবিটা সহ তোমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। যদি সমস্যা থাকে কোনো ভিডিওটার মধ্যে, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা, এবং আমি চ্যাপ্টারের বাকি যে ভিডিওগুলো সেগুলো খুব শীঘ্রই আপলোড করে দেবো। তো আজকে এতটুকুই থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।